আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে প্রথম অধ্যায়ের প্রথম লেকচারে আমরা 3টা কোশ্চেন করেছিলাম। আজকে আমরা ওই প্রথম অধ্যায়েরই 2টা কোশ্চেন পড়বো। পরবর্তী 2টা কোশ্চেন, একটা হলো ট্যাক্সেশনের অবজেক্টিভ অফ ট্যাক্সেশন বা ট্যাক্সেশনের উদ্দেশ্য কি বা ট্যাক্সের উদ্দেশ্য কি। আরেকটা প্রশ্ন করবো, একটা বলবো ইনকামের সংজ্ঞা বা ডেফিনেশন অফ ইনকাম। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে এবং বেল নোটিফিকেশন অন করে আমার সাথে থাকো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো অতি সহজেই পেতে পারো। আজকে আমরা প্রথমেই পড়বো হোয়াট আর দ্য পারপোজ আর অবজেক্টিভ অফ ট্যাক্স। যে ট্যাক্সগুলো আমরা সাধারণত ট্যাক্সের সংজ্ঞা পড়ছি আমরা এর আগে, তারপরে আরো কয়েকটা কোশ্চেন পড়ছি। তো আজকে আমরা যেটা শিখবো শুরুতে, সেটা হচ্ছে ট্যাক্সের মৌলিক উদ্দেশ্য কি বা ট্যাক্স কেন ধরা হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলে কথা বলবো। প্রথমেই আছে অবজেক্টিভের ভিতরে, শুরুতেই আছে আমাদের কালেকশন অফ রেভিনিউ। The main objective of tax is collection of revenue. In Bangladesh tax revenue account nearly 80% of total government revenue. খেয়াল করো যে যত বাংলাদেশে যত রেভিনিউ হয়, একটা দেশে তো রেভিনিউ কম না, হাজার হাজার কোটি টাকা হয়। এই হাজার হাজার কোটি টাকার মধ্যে বাংলাদেশের যে রেভিনিউ আসে, গভর্নমেন্ট রেভিনিউ আসে, তার 80% আসে কোথা থেকে? ট্যাক্স থেকে। বুঝতে পারছো? একটা সরকারের যে রেভিনিউ হয় তার অধিকাংশ রেভিনিউ, 10% রেভিনিউ থেকে আসতেছে, এই ট্যাক্সের থেকে আসতেছে। আর 2 নম্বর হচ্ছে যে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম, যে concentration of money and income in a few hands can create socio-economic and political problems. Thus, transaction redistributed in income. তাহলে ইনকামের রিডিস্ট্রিবিউশন করা, যাদের কাছ থেকে আমরা ট্যাক্স গভর্নমেন্ট নিচ্ছে, ওই টাকাগুলো আবার অন্য জায়গায় ব্যবহার করতে সুযোগ পাচ্ছে বা ব্যবহার করতেছে। এইভাবে আমরা ইনকামের রিডিস্ট্রিবিউশন করতে পারি ট্যাক্সের মাধ্যমে। আচ্ছা, এরপর আছে 3 নাম্বার, ইকোনমিক কন্ট্রোল বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ। টু গাইড দ্য ইকোনমিক ইন ডিজায়ার ডাইরেকশন, government need to control inflation, push money to economic help develop certain sector of all the economy and central some activities. তার মানে এই অর্থনৈতিক নিয়ন্ত্রণের জন্য ট্যাক্স ধরা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবা কোনো কোনো বিষয়ের উপরে ট্যাক্সের পরিমাণ বেশি হয়, কোনো কোনো বিষয়ের উপরে ট্যাক্সের পরিমাণ কম হয়। বিলাসবহুল দ্রব্য যদি হয়, ওটার উপর ট্যাক্স বেশি হয়, আর যদি প্রয়োজনীয় দ্রব্য হয়, ওটার উপরে ট্যাক্স কম হয়। এইভাবে যে সমস্ত ব্যক্তি বেশি আয় করে তাকে বেশি ট্যাক্স দিতে হয়, যে সমস্ত ব্যক্তি কম আয় করে তাকে কম ট্যাক্স দিতে হয়। তারপরে যে সমস্ত ব্যক্তি ট্যাক্সের আওতায় পড়ে না, এত কম আয় করে, তাদের কাছে ট্যাক্স নেওয়া হয় না। এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে আমরা কি করি? ইকোনমিক কন্ট্রোল বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ গভর্নমেন্ট করে থাকে। এরপরে 4 নাম্বার, প্রোটেক্ট অফ লোকাল ইন্ডাস্ট্রি। It helps to protection of industry in order to protect the local industries from uneven competition. Government may provide tax incentive the poor local industry. এই ক্ষেত্রে লোকাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, পোর লোকাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, এদেরকে ট্যাক্স রিবেট দেওয়া হয়, ট্যাক্সে কিছু ছাড় দেওয়া হয়, তাদের কিছু ইনসেন্টিভ দেওয়া হয়, তাদের কিছু অন্যান্য সুবিধা প্রোভাইড করা হয়, যাতে এই অসম কম্পিটিশন যে থাকে, অসম কম্পিটিশন থেকে এই সমাজ বেরিয়ে আসতে পারে বা তাদেরকে উদ্ধার করা যায়। কারণ হলো বাজারে যদি অসম কম্পিটিশন থাকে, একচেটিয়া মার্কেট অনেকে থাকে, আবার কারো কারো মার্কেট কম থাকে। তো এই অসম বন্টনকে তোমার নিরসন করার জন্য সরকার কি করে? এই ট্যাক্সের আওতায় এনে কারো কাছ থেকে ট্যাক্স বেশি নেয়, কারো কাছ থেকে ট্যাক্স ইনসেন্টিভ দেয়, কারো কাছে ট্যাক্স রিবেট দেয়। এইভাবে সাধারণত কি করে
ওই লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তাদেরকে প্রোটেকশন করা হয়। যদি ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকে যদি প্রোটেকশন না করা হয় তাহলে একটা সময় দেখবা এই ইন্ডাস্ট্রিগুলা বিলীন হয়ে যাবে। এই জন্য সরকার চায় ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প যেগুলো আছে সাধারণত ওই ক্ষুদ্র কুটির শিল্পের উপরে বিভিন্ন ঋণ দেয় সরকার, বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, যাতে করে এই লোকাল ইন্ডাস্ট্রিগুলা বা ক্ষুদ্র শিল্পগুলা কি করতে পারে, মানে ইস্টাবলিশ হতে পারে, বা আর এগুলো ইস্টাবলিশ হলে সরকারের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে এবং দেশেরও উন্নয়ন হবে। বুঝতে পারছো এইটুক 4 নাম্বার পর্যন্ত? হ্যাঁ স্যার, শুনতে পারছি আর বুঝতে পারছি। এরপর আছে ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক যে এস্টাবলিশমেন্ট হয়, দেশ বা সরকার বিভিন্ন ভাবে তারা সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কাজকাম করে। যেমন ধরো ট্যাক্স রেভিনিউ ক্যান বি ইউজড বাই দ্য গভর্নমেন্ট ইনশিওর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। সাধারণত ট্যাক্স গুলা যে রেভিনিউ আকারে সংগ্রহ করে, এই সংগ্রহগুলো করে দেশের ইকোনমিক বা অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা ইনশিওর করে বা কাজ করে থাকে। ইট ক্যান বি ইউজড বয়েল দ্য ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো, যেটা আমরা টু ইনভেস্ট দ্য সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম, ভেরিয়াস poverty evaluation program. Government can invest in productive sector, ensure the social welfare through the reducing unemployment. In this way, tax create the economic development of the country. তার মানে এই ক্ষেত্রে বোঝানো হয়েছে কোন কোন বিষয়গুলো দিয়ে এই সরকার ইকোনমিক ডেভেলপমেন্ট করে থাকে। তো এগুলা সরাসরি বাংলা তো তোমরা পড়লে একটু বুঝবা, আর যদি ইন কেস প্রবলেম হয় আমি তো তোমাদেরকে গত ক্লাসে সিস্টেম শিখাই দিছি, মনে আছে না, গুগল ট্রান্সলেটের মাধ্যমে। এরপর আমরা দেখবো 6 নাম্বার, রিডাকশন অফ ইনইকুয়ালিটিস ইন ইনকাম এন্ড ওয়েলথ। তাহলে আয় এবং সম্পদের মধ্যে যে অসম বন্টন, এটার মধ্যে যে একটা বৈষম্য, এই বৈষম্য নিরসন করা হয় ট্যাক্সের মাধ্যমে। আয় এবং সম্পদের মধ্যে যে বৈষম্য থাকে সেটা সাধারণত ট্যাক্সের মাধ্যমে কি করা যায়, রিডিউস করা যায়, অসম বন্টন। এই জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অবজেক্টিভ অফ ট্যাক্সেশন ইজ টু রিডিউস আনইকুয়ালিটিস ইন ইনকাম এন্ড ওয়েলথ। তার মানে যেটা অসম বন্টন আছে, অসম বন্টনের মধ্যে রিডিউস করা যায় কিসের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে। আচ্ছা, দিস ইজ পসিবল টু ট্যাক্সিং রাইজ দ্য পিপল heavy and to confer the benefit the proper section through the progressive income tax and wealth tax. এটা সাধারণত যে সমস্ত ব্যক্তিবর্গগুলা অনেক সম্পদের মালিক, তারা কি করে বিলাসবহুল জিনিস ব্যবহার করে, এই জন্য বিলাসবহুল গাড়ি, বড় বড় সম্পদগুলো যেগুলো আছে, এই জন্য সরকার কি করে ওই বিলাসবহুল দ্রব্যের উপরে বেশি পরিমাণে ট্যাক্স ধরে রাখে। এই বেশি পরিমাণে ট্যাক্স ধরার কারণে তাদের এই ট্যাক্সটাও একটু কম হয়, সরকারের একটু আয় বেশি হয়, ওই আয়ের টাকাটা আবার দরিদ্রদের উপরে বা সরকারের ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতে পারে। তারপর একটা আছে অ্যাসিলারেটিং ইকোনমিক গ্রোথ, মানে অর্থনৈতিক উন্নয়নের ক্রমান্বয়ন বৃদ্ধি করা, কি ক্রমান্বয়ে অর্থনৈতিক উন্নয়ন করা। ইন অর্ডার টু ইনশিওর দ্য ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথকে ইনশিওর করা হয় যাতে এই ট্যাক্সের মাধ্যমে ইকোনমিক গ্রোথকে ইনশিওর করা হয়। তারপর হচ্ছে দ্য ট্যাক্স সিস্টেম মাস্ট বি সো ডিজাইন অ্যাজ টু রাইজ দ্য রেট অফ সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। এবং এদের মধ্যে ট্যাক্সের যে সেভিং রেট আছে বা ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্টের উপর আবার রিবেট বা ছাড় দেওয়া হয়। এটা এই ছাড় দেওয়ার কারণে অনেক মানুষই ইনভেস্টমেন্টের উপরে তার একটা আগ্রহ থাকে। দিস সেভিং মে বি ইনভেস্টেড প্রোডাক্টিভ সেক্টর অফ দ্য কান্ট্রি, যাতে এই সেভিং গুলা কি করতে পারে, সরকার প্রোডাক্টিভ সেক্টরে ব্যবহার করতে পারে। এরপর আছে কন্ট্রোল কনজাম্পশন। কনজাম্পশন তো মানে কি করা আর কি, ব্যবহার করা বা ভোগ করা বোঝায় সম্পদ। দ্য গভর্নমেন্ট নট অনলি রেজ দ্য রেভিনিউ থ্রু দ্য ট্যাক্সেশন বাট ইট অলসো ইম্পোজ দ্য restriction of the use of certain goods or service in the way desirable and the respectable for the healthy state the society. তার মানে একটা সরকার যে ট্যাক্সের মাধ্যমে রেভিনিউ জেনারেট করে, এই রেভিনিউ জেনারেট করাটা উদ্দেশ্য হলো
যে জনগণকে বা সরকারকে বা সমাজকে একটা সুন্দর পণ্য বা সেবার ব্যবস্থা করে দেওয়া, বা কাঙ্ক্ষিত ডিজায়ারেবল মানে কাঙ্ক্ষিত সেবার প্রদান করা, যে সেবার মাধ্যমে একটা সোসাইটি হেলদি স্টেট পায় বা স্বাস্থ্যসম্মত কি পায়, একটা শহর বা সমাজ পায়। যেমন ধরো আমাদের টাঙ্গাইল শহরেও বিভিন্ন ধরনের শহরকে ডেভেলপ করার জন্য রাস্তাঘাট উন্নয়ন করে, পাশাপাশি দেখবা ড্রেন বানাচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো করতেছে এটা সরকারের প্রজেক্ট থেকেই করতেছে। আর এই প্রজেক্টের টাকাগুলো আসে এই সরকারের আয়ের উৎস থেকে। আর আয়ের উৎসের মধ্যে প্রধান উৎসই তো হচ্ছে ট্যাক্স। এরপর আছে 9 নাম্বার, রেজিং ন্যাশনাল ইনকাম। এই ট্যাক্সের মাধ্যমে আমরা কি করি, ন্যাশনাল ইনকামও বৃদ্ধি করা হয়, যার মাধ্যমে আমরা কি করতে পারি, যে একটা সরকারকে সহযোগিতা করতে পারি বা সরকারের উন্নয়ন হইতে পারে। রেজিং ন্যাশনাল ইনকাম উইথ দ্য হেল্প অফ ট্যাক্স রেভিনিউ অফ এ কান্ট্রি। এই ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ও বাড়ানো যায়। জাতীয় আয় বাড়লে মাথা পিছু আয় বাড়বে, মাথা পিছু আয় যদি বাড়ে তাহলে সারা বিশ্বের কাছে দেশের যে কতটুকু উন্নয়ন হলো ওই উন্নয়ন অবস্থাটা দেখা যাবে। এই ছিল আমাদের মোটামুটি ট্যাক্সের উদ্দেশ্য। আমি এই থিওরিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা কপি করে নিয়ে আবার ভালো করে পড়বা। কোনো সমস্যা হইলে আমি প্রয়োজনে আবার জিজ্ঞেস করবা, বুঝাই দিব, সমস্যা নেই। এরপর আমরা আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে ডিফাইন ইনকাম। আমরা তো এর মধ্যে শিখলাম হলো ট্যাক্স কাকে বলে, ট্যাক্সের সংজ্ঞা, উদ্দেশ্য। ট্যাক্স পারপাস যে ইনকাম গুলো হয়, ওই ইনকামটা কি, সকল ইনকামই ট্যাক্সের আওতায় পড়ে কিনা, বা কোনগুলা ট্যাক্স পারপাস ইনকাম, সেগুলো আমরা এই জায়গায় দেখব। দেখো, ইনকাম মিনস what comes in hand of a person in terms of money or money's worth was a result of metal, physical, financial effort during the period, which has usual characteristics of income and is within the review of relevant income tax law. তার মানে ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী বা নিয়ম অনুযায়ী যে একটা ব্যক্তি যে টাকা সে পায়, হাতে পায়, এবং টাকার পাশাপাশি কিছু মেটাল বা ফিজিক্যাল অথবা ফিনান্সিয়াল ইফোর্ট পায়, অন্যান্য সুবিধা পায়, ওই সকল সুবিধার সমষ্টিকে ইনকাম বলা হয়। সকল সুবিধার সমষ্টিকে কি বলা হয়, ইনকাম বলা হয়। আমি একটু উদাহরণ দিলে একটু বুঝবা। যেমন তুমি একটা কোম্পানিতে চাকরি করো, তো চাকরি করো, তোমাকে মাস শেষে বেতন দেয়। তোমরা কি আমার কথা শুনতে পারতেছ? আচ্ছা, তাহলে তোমরা একটা চাকরি যদি করি আমরা, বা তুমি চাকরি করো, চাকরির বেতন দেয়, বেতনের পাশাপাশি তোমাকে দেবো যে বাড়ি ভাড়া ভাতা দিবে, তারপর চিকিৎসা ভাতা দিবে, তারপরে ইনসেনটিভ দিবে, বোনাস দিবে। এই সবগুলার সমষ্টি হচ্ছে ইনকাম, সবগুলার সমষ্টি হচ্ছে ইনকাম। এছাড়াও এটা তো গেলে বেতন খাত, চাকরির অবস্থান থেকে। এছাড়াও তার অন্য অন্য সোর্সে থেকে, অন্য অন্য জায়গা থেকে বিভিন্ন সোর্স ডাইভার্ট তোমার হবে। হোয়াট এভার সোর্স, যে কোনো সোর্স থেকে হইতে পারে, সেটা তোমার এগ্রিকালচার হইতে পারে, তারপরে প্রপার্টি থেকে হইতে পারে, তারপরে তোমার ব্যাংকে টাকা রাখছো, ওটা থেকে ইন্টারেস্ট হইতে পারে, একটা বিজনেস করো, বিজনেস থেকে প্রফিট বা লাভ আসতে পারে। এই সমস্ত বিষয়ের যে কি বলে তোমার যে বিষয়গুলো আসতেছে টাকা হিসেবে আসুক আর অন্যান্য ফিনান্সিয়াল সুবিধা বা এফোর্ট হিসেবে আসুক, সকলগুলোকে আমরা ইনকাম বলবো। এখন এই সংজ্ঞাটা যদি আমরা বিশ্লেষণ করি, বা এই যে ইনকাম ট্যাক্স ল কে যদি বিশ্লেষণ করি, লিখছে দ্য টার্ম income has not clearly been defined in the Income Tax Ordinance 1984. According to the section 234 of the Income Tax Ordinance 1984, income include, যে বিষয়গুলো ইনকামে ইনক্লুড থাকে, এই যে এই বিষয়গুলো ইনকামের ইনক্লুড আছে, এই বিষয়গুলোকে আমরা ইনকাম হিসেবে আখ্যায়িত করব। এখন ট্যাক্সের ভাষায় কোনগুলা ইনকাম, এগুলো যদি তোমার জানা না থাকে তাহলে তোমার প্রবলেম, কোনটা ইনকাম নয়। এই জন্য আমরা এই বিষয়টা গুরুত্ব দিয়া শিখবো, যাতে অঙ্ক করতে তোমার জন্য সুবিধা হয়। যেমন এক নম্বর রয়েছে এনি ইনকাম, তারপর প্রফিট, গেইন, তারপরে ফ্রম হোয়াট এভার সোর্স অফ ডিরাইভ,
অন্যান্য কোনো সোর্সের থেকে হইতে পারে। চার্জেবল ট্যাক্স আন্ডার, তাহলে দেখো কোন কোন বিষয় আরো আছে। এনি প্রভিশন অফ দিস অর্ডিন্যান্স এন্ড এনি হেড অফ স্পেসিফিক সেকশন 20 দ্যাট ইজ, যেমন অনেকগুলো সেকশন এই জায়গায় দেওয়া আছে, স্যালারি সেকশন, তারপরে ইন্টারেস্ট অন সিকিউরিটি, তারপরে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এরপরে ইনকাম ফ্রম এগ্রিকালচার, তারপরে ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, তারপরে ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই সমস্ত বিষয়গুলা আমরা কি করব, এই সোর্সের থেকে যে ইনকাম আসবে এই ইনকাম গুলাকে আমরা কি করব, মানে ট্যাক্সের ভাষায় আয় ধরব। এছাড়াও 2 নম্বরে দেখো এট এনি লস সাচ ইনকাম প্রফিট অর গেইন, তারপর আছে the profit and gain of any business of insurance carried by the mutual insurance association computed in ordinance with the paragraph 8 the 4th schedule। তার মানে ওই বিজনেস বা ব্যবসায়ের যে ইন্স্যুরেন্স আছে ওই ইন্স্যুরেন্স থেকেও আমার যদি প্রফিট হয় সেটাও আসবে। তারপরে আছে তোমার এনি সাম ডেম টু ইনকাম, ডেম টু বি ইনকাম or any income acquiring অথবা arising the receipt deemed to accrue the arise the receipt Bangladesh under any provision of this ordinance। তার মানে কোনো প্রভিশনও যদি হয় বা কোনো সঞ্চিতিও যদি হয় ওই সঞ্চিতিগুলাও আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই বিষয়গুলা, এই কয়েকটা বিষয় হচ্ছে আয়ের ইনকামের সংজ্ঞা, বা এই ইনকামের সংজ্ঞা তো মূলত এই প্রথম অংশটা এইটা হলো বিশ্লেষণ করতে কোন কোন বিষয়গুলা ইনকামের মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত হয়ে থাকে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা পরের কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।